এই ঘটনাটি একটি বিলকে কেন্দ্র করে। ছোটবেলা থেকেই এই খলসির বিল দেখে আসছি। শুনেছি এটা নাকি যমুনা নদীর সাথে একসময় যুক্ত ছিল, কিন্তু কোনোভাবে বিচ্ছিন্ন হয়ে বিলে পরিণত হয়েছে। এটাও আরও 5টা সাধারণ বিলের মতোই ছিল, কিন্তু সে বছরে এক দুর্ঘটনার পর থেকেই এখানে বিভিন্নভাবে অলৌকিক ঘটনা ঘটতে শুরু করে। সবই ঠিক ছিল, কিন্তু একদিন এখানে ক্লাস 12-এ পড়া একটি মেয়ের মৃতদেহ উদ্ধার করা হয়। তারপর থেকেই নানান রকম ঘটনার সাক্ষী থেকেছে খলসির এই গ্রাম। ঠিক কী কারণে এমন ঘটেছে তা এখনও জানা যায়নি। পুলিশ এ ব্যাপারে তদন্ত শুরু করলেও তেমন কোনো সূত্র খুঁজে পায়নি। তাই এটাকে আত্মহত্যা বলা হলেও অনেকেই বলেছে পড়াশোনার চাপে আত্মহত্যা করেছে, কেউ বলেছে তাকে খুন করা হয়েছে, আবার কেউ কেউ তার নামে অনেক কিছু রটিয়েছে। মেয়ে হিসেবে খুব ভালো ছিল পড়াশোনায় এবং কখনো কারো সাথে কোনো রকম বিবাদে জড়াতে দেখা যায়নি। তাই উপরোক্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়। প্রথম যে ঘটনার সাক্ষী সবাই থেকেছে সেটা শুনে অনেকেই অবাক হয়ে গিয়েছিল। একজন প্রাপ্তবয়স্ক জেলে মাছ ধরতে গিয়ে ডুবে মারা যায়। তিনি সাঁতার জানতেন, তাই জলে ডুবে যাওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। কিন্তু যখন তার দেহ উদ্ধার করা হয় তখন তাকে দেখে মনেও হচ্ছিল না যে সে জলে ডুবে মারা গেছে। যদিও এই ঘটনাতে কেউ অলৌকিক কিছু ভাবেনি, কিন্তু এরপর এক এক করে যে ঘটনাগুলো ঘটতে দেখা গেছে তাতে এক ভয়ের পরিবেশ সৃষ্টি হলো। রাতে বিলের ধার দিয়ে যাওয়ার সময় অনেকেই নানান রকম আলো দেখতে শুরু করলো। মাঝে মাঝে অদ্ভুত রকম চিৎকার শুনতে পাওয়া যেত। এরপর থেকে গ্রামের নানা রকম অদ্ভুত ঘটনায় লোকজন অতিষ্ঠ হয়ে ওঠে। গ্রাম প্রধান ও গণ্যমান্য কিছু ব্যক্তিরা মিটিংয়ের আয়োজন করে এবং সেখানে একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেটা হলো খুব বড় করে একটি যজ্ঞ করা হবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যজ্ঞের ঠিক আগের দিন পুরোহিত মশাইয়ের হার্ট অ্যাটাক হয়। এরপর সবাই ঘাবড়ে যায় আর যজ্ঞ করার সিদ্ধান্ত বাতিল করা হয়। এভাবেই বেশ কয়েক মাস কেটে যাচ্ছিল, কিন্তু সেদিন হঠাৎ যতীনের উধাও হওয়ার পর থেকে মনকে আর শান্ত রাখতে পারিনি। যতীন আমার ছোটবেলার প্রিয় বন্ধু। ওর মা বাবার চোখে মুখে ভয়ের ছাপ ও আতঙ্ক দেখলাম। এই বুঝি মৃতদেহ খুঁজে পাওয়ার খবর এলো, এই আশঙ্কায় তারা দিন গুনছিল। এরপর আমি ঠিক করলাম যে এই খলসি বিলের রহস্যের উন্মোচন করতেই হবে। আর সেই মতোই আমার 2 বন্ধু রোহিত ও সুমনের সাথে খলসির বিলে নৌকায় রাত কাটানোর সিদ্ধান্ত গ্রহণ করলাম। এরা প্রত্যেকেই ছিল অসীম সাহসী ও বেশ জেদি, তাই এদেরকে সঙ্গে নেওয়ার কথা মাথায় এলো। বাড়িতে বললে কখনই এতে রাজি হবে না, তাই আমরা ঠিক করলাম যে আমি ও রোহিত সুমনের বাড়িতে আর সুমন রোহিতের বাড়িতে রাত কাটাবে, এই কথা বলে তাদের আশ্বস্ত করব। আর ঠিক সেই মতোই অমাবস্যার এক রাতে আমরা 3 জন একসাথে বেরিয়ে পড়লাম রহস্যের উন্মোচনে। সঙ্গে বেশ কিছু জিনিস নিয়ে এসেছি জোগাড় করে, যেমন 2টা টর্চ, দেশালাই, একটা ছুরি, সুমনের বাবার পুরনো মোবাইল ফোন যা অব্যবহৃত হলেও ক্যামেরাটা ঠিক ছিল, আর আমার একটা পুরনো ক্যাসেট ভরা রেকর্ডার। এছাড়াও রোহিত বেশ কয়েকটা পার্লে জি বিস্কুট আর জলের বোতল জোগাড় করেছিল। এসব নিয়েই আমরা সন্ধ্যে 7টা নাগাদ বিলের ধারে চলে আসলাম। বিলের ধারে আসার পর থেকেই এক অদ্ভুত অনুভূতি হতে লাগলো। জনমানবহীন শূন্য পরিবেশে ঝিঁঝি পোকার ডাক ছাড়া আর কিছু শোনা গেল না। বিকেলে ঠিক করে রাখা নৌকায় আমরা 3 জনে উঠে বসলাম। এরপর নৌকা করে বিলের মাঝামাঝি চলে আসলাম। তখনও তেমন অদ্ভুত কিছু চোখে পড়ল না।
শুধু মাঝে মাঝে শেয়ালের ডাক ও হায়নার অট্ট হাসি শুনতে পেলাম। ঘণ্টা তিনেক এমনভাবেই কেটে গেল। রাত যতই গভীর হলো ততই অন্ধকার আরও গাঢ় হতে লাগলো। আমরা সবাই পাশাপাশি থেকেও কেউ কাউকে চোখে দেখা যাচ্ছে না, এতটাই অন্ধকারচ্ছন্ন পরিবেশ। তিনজনে মিলে ততক্ষণে 2 প্যাকেট বিস্কুট খেয়ে ফেলেছি। তেমন কিছু অদ্ভুত ঘটনা না ঘটায় আর চোখ মেলে রাখতে পারলাম না। কখন যে ঘুমের দেশে চলে গেলাম তা আর মনে নেই। তবে গভীর রাতে এসে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। চারিদিক সম্পূর্ণ নিস্তব্ধ হয়ে গেছে। ঝিঝি পোকার ডাকও সম্পূর্ণ বন্ধ। কেমন একটা অদ্ভুত পরিবেশের সৃষ্টি হলো। হালকা মৃদুমন্দ শীতল বাতাস আমাকে ছুঁয়ে যেন তার অস্তিত্বের প্রমাণ দেওয়ার চেষ্টা করছে। বাঁ হাত দিয়ে সুমনকে ডাকার চেষ্টা করলাম। বুঝলাম ও তখনও গভীর নিদ্রায় আছে, তাই আমার ডাকে সাড়া দিল না। কিন্তু এরপর ডান হাত দিয়ে রোহিতকে খুঁজতে গিয়ে অবাক হয়ে গেলাম। বুঝলাম রোহিত নেই। তখন সময়টা মনে হলো রাত 2টোর আশেপাশে হবে। এরপর সামনে তাকাতেই সারা গায়ে কাঁটা দিয়ে উঠল। দেখলাম অদূরে নীলাভ আলো মিটমিট করে জ্বলছে আর নিভছে, আর সেই আলোতেই দেখা যাচ্ছে এক ছায়ার মূর্তি, অশরীরী কিছু জলের উপর দিয়ে ভেসে ভেসে ঠিক আমাদের নৌকার দিকেই আসছে। আমার পুরো শরীর কাঁপতে শুরু করে দিল। কাঁপতে কাঁপতে সুমনকে আবার জাগানোর চেষ্টা করলাম, আর এদিকে ওই কালো ছায়া ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো। টর্চ লাইট জ্বালিয়ে দেখব ভাবলাম, কিন্তু কোনোভাবেই দুটোর একটাও জ্বলে উঠল না। আমার সব সাহসিকতা গাম হয়ে শরীর থেকে বেরিয়ে আসতে লাগলো। সেই কালো ছায়া নৌকার খুব কাছাকাছি চলে আসতেই আমার শরীরে রক্ত জল হয়ে গেল। কিছু বুঝে ওঠার আগেই জ্ঞান হারালাম। জ্ঞান হারানোর পরে চোখের সামনে যে অদ্ভুত দৃশ্যগুলো দেখলাম তাতে সারা গায়ে কাঁটা দিয়ে উঠল। প্রথমেই দেখলাম গভীর জলে ডুবে যাচ্ছি, আর চারিদিকে শুধু কচুরিপানা, তার মধ্যে অসংখ্য সাপ কিলবিল করছে। তারপর আস্তে আস্তে সবুজ আভায় চারিদিক প্রজ্বলিত হয়ে উঠল। আস্তে আস্তে সব আবার ফ্যাকাশেও হয়ে গেল। তবে এবার খুব স্পষ্ট দেখতে পেলাম সেই ক্লাস 12-এ পড়া মেয়ে সমরিকাকে। মনে হলো চোখের সামনে কোনো চলচ্চিত্র দেখতে পাচ্ছি। প্রতিদিনের ন্যায় ও স্কুলে যাচ্ছে বান্ধবীদের সাথে। কিছু দূর গিয়ে কয়েকটা ছেলে ঘিরে ধরলো, আর বেশ কিছুক্ষণ কথা কাটাকাটি চলতে লাগলো। কিন্তু কি হচ্ছে তা বিশেষভাবে কিছু বুঝতে পারলাম না, তাই শুধু দেখে গেলাম। তবে তার মধ্যে একটি ছেলেকে খুব চেনা চেনা লাগলো। আরে, এ তো আমাদের গ্রাম প্রধানের সেই বকাটে ছেলে নিকু। সে এখানে কি করছে? ও তো বেশিরভাগ সময় শহরেই থাকে, খুব কম সময় গ্রামে দেখতে পাওয়া যায়। তবে বেশ কিছুক্ষণ কথা কাটাকাটি চলার পর দেখলাম নিকু ও তার বন্ধুরা সেই জায়গা ছেড়ে চলে গেল। আমি অবাক হয়ে ভাবতে থাকলাম যে এইসব ঘটনা আমি কেন দেখতে পাচ্ছি। এসব ভাবতে ভাবতেই দেখলাম চোখের সামনে সন্ধ্যা ঘনিয়ে এলো। সেই মেয়েটিকে দেখলাম যে ও কিছুদিন আগে ঠিক এইভাবে জলে ডুবে মারা গিয়েছিল। দেখলাম সেই মেয়েটি সামরিকাকে ডেকে নিজের বাড়ির দিকে নিয়ে যাচ্ছে। এরপর আবার দেখলাম সেই অদূরে বাগানের ধারে নিকু ও তার বন্ধুরা। এ কি, ওরা তো ওই বাগানের দিকেই এগুচ্ছে। কিছুক্ষণ এগিয়ে সমরিকা থেমে গেল। বুঝলাম ও হয়তো কোনো বিপদের সংকেত পেয়ে গেছে। বাগান থেকে দৌড়ে এসে একটি ছেলে সমরিকাকে টেনে হিঁচড়ে বাগানের দিকে নিয়ে গেল, আর অন্য মেয়েটা ওখান থেকে দৌড়ে পালিয়ে চলে গেল। তারপর হায়না ও শিয়ালের অট্ট হাসিতে বিষণ্ণময় এক পরিবেশ সৃষ্টি হলো। তারপর সব ঝাপসা হয়ে গেল। তারপর দেখলাম আমি জলে ডুবে যাচ্ছি, আর আমার দম বন্ধ হয়ে আসছে। কে যেন আমার পা টেনে ধরেছে। একেবারে শেষ নিঃশ্বাস ত্যাগ করার মতো পরিস্থিতি। আর ঠিক সেই মুহূর্তেই আবার সব স্বাভাবিক হয়ে গেল।
চোখের সামনে আরও একটি দৃশ্য ভেসে উঠল। দেখলাম কয়েকজন বিলের ধারে দাঁড়িয়ে আছে, তবে স্পষ্ট কিছু দেখতে পেলাম না। শুধু মনে হলো বিশিষ্ট কিছু লোক কোনো একটি বিষয়ে আলোচনা করছে এবং তাদের নিজেদের মধ্যে নানান মতবিরোধ হচ্ছে। তাদের পাশে কোনো একটি শরীর মাটিতে লুটিয়ে পড়ে রয়েছে, তবে নিকু ও তার সাঙ্গপাঙ্গদের দেখতে পেলাম না। আর ওই শরীরটা সমরিকা ছাড়া যে অন্য কেউ হবে সেটাও ভাবনা এলো না। কিছুক্ষণ পর দেখলাম সেই শরীরটা কয়েকজন মিলে বিলের জলে ফেলে দিল। তারপর সবাই ওখান থেকে চলে গেল। এরপর ধীরে ধীরে সব আবছা হতে অন্ধকার হয়ে গেল। মাথায় প্রশ্ন এলো যে তাহলে মেডিকেল রিপোর্টে কিছু ধরা পড়লো না কেন? পুলিশও কেন তদন্তে কিছু পেল না? কিছুক্ষণ পর চোখ মেলতেই দেখি আমার গ্রামের কিছু লোকজন আমাকে ঘিরে রয়েছে, আর একজন আমার বুকে হাত দিয়ে ক্রমাগত চাপ দিয়ে যাচ্ছে। হঠাৎ মুখ দিয়ে জল বেরিয়ে এলো। বুঝতে পারলাম যে আমি বিলে ডুবে যাচ্ছিলাম, তাই আমাকে উদ্ধার করে বাঁচানোর চেষ্টা চলছিল। তবে পাশে তাকিয়ে মনটা খারাপ হয়ে গেল। দেখলাম আমার দুই বন্ধুর কাউকে বাঁচানো যায়নি। নিজেকে খুব দোষী মনে হলো। তাহলে আমি চোখের সামনে যেগুলো দেখলাম সেগুলো কি শুধুই ভ্রম ছিল? নিজেকে কিভাবে সামলাবো তা বুঝতে পারলাম না। রাতে বন্ধুদের শেষ কৃত্য সম্পন্ন করে বাড়ি ফিরে এলাম। এমন অপ্রত্যাশিত ঘটনায় আমার মন ভেঙে গেল। রহস্যের পুনরুদ্ধারে আবার নিজেকে লিপ্ত করলাম। তবে পরের দিন আরও একটি জলে ডুবে যাওয়া মৃতদেহের উদ্ধারে আমি চমকে গেলাম। পুলিশের পোশাকে ডুবে যাওয়া লোকটিকে দেখে মনে হলো কোথায় যেন দেখেছি, কিন্তু অনেক চেষ্টা করেও মনে করতে পারলাম না। পুলিশের মৃত্যুতে ব্যাপারটা বেশ গম্ভীর হয়ে উঠল। ইতিমধ্যে তদন্তের জন্য একটি তদন্ত দল আমাদের গ্রামে এসে পৌঁছেছে। যেহেতু ডুবে সব ব্যক্তিদের মৃত্যু হয়েছে, কিন্তু শুধুমাত্র একজনই বেঁচে গেছে, আর সেটা আমি। তাই আমার বাড়িতে এসে জিজ্ঞাসাবাদের জন্য আমাকে পুলিশ থানায় নিয়ে গেল। কিছুক্ষণ পরেই আমাকে জিজ্ঞাসাবাদ করা হবে, তাই আমি অপেক্ষা করতে লাগলাম। অনেকক্ষণ পুলিশ স্টেশনে অপেক্ষা করার পর দেখলাম সাদা কোট, কালো প্যান্ট ও সোনালি কালারের ফ্রেমবন্দি চশমা পরে একজন এই ঘরে ঢুকেই সমস্ত পুলিশ কর্মীকে বাইরে যেতে বললেন। ভালো করে লক্ষ্য করে দেখতে বুঝতে পারলাম ইনি মিস্টার গগন সেন। ছোটবেলায় ওনার অনেক গোয়েন্দাগিরির গল্প শুনে বড় হয়েছি। তিনি নানা রকম রহস্যের উন্মোচন খুব অল্প সময়ে করে ফেলেন, তাই তাকে সামনে পেয়ে বেশ আবেগপ্রবল হয়ে পড়লাম। তবে সবাইকে কেন যে বাইরে যেতে বললেন সেটাই বুঝতে পারলাম না। এরপর তিনি বললেন, শোনো, যা যা ঘটনা ঘটেছে তা আমি সব শুনে নিয়েছি, আর যতটা আমি বুঝতে পেরেছি তাতে কাউকেই আপাতত বিশ্বাস করতে পারছি না। তবে তোমার ব্যাপারটা শুনে বেশ অদ্ভুত লাগলো। আমি কি বলবো কিছু বুঝতে পারলাম না। আসলে বিশ্বাসের ব্যাপারটা বলতেই আমার মাথায় প্রশ্ন এলো, তবে কাকে বিশ্বাস করব আর কাকে করব না। গগন সাহেব যেন আমার মনের কথা বুঝতে পারলেন। তিনি বললেন, তুমি আমাকে সব কথা খুলে বলতে পারো। তুমি কিভাবে বেঁচে ফিরলে আর তোমার সাথে কি কি হয়েছে সেটা জানতে হবে আগে। আমি রীতিমতো সব বলতে লাগলাম যে কিভাবে বন্ধুদের সাথে প্ল্যান করে নৌকায় রাত কাটিয়েছিলাম, আর সেই রাতেই এত কিছু অঘটন ঘটে গেল। আমি আমার বন্ধুদের হারালাম। আরও যেসব অদ্ভুত জিনিসগুলো ঘটেছিল সেগুলো বলতেই তিনি হা করে হেসে উঠলেন। বললেন, তোমার ভ্রম হয়েছিল। তারপর যখন আমি বললাম যে সামরিকাকে কিভাবে মারা হয়েছে তাও আমি দেখতে পেয়েছি, তখন তিনি বললেন, তুমি তো দেখছি অতীত দেখতে পাও। কথাটার মধ্যে বেশ ইয়ার্কি ভাব রয়েছে বুঝতে পারলাম। তারপর বললাম, এর বেশ কিছুদিন পরে আমার কাছে একটি চিঠি এসেছে, যাতে কবিতার ন্যায় কিছু লেখা আছে, আর কে পাঠিয়েছে সে বিষয়ে কিছু উল্লেখ করা নেই। কবিতাটা ভাবতে ভাবতে এরকম মুখস্থ হয়ে গিয়েছিল, তাই বলেই ফেললাম। আমি কবিতাটা মুখে বলার পর তখন গগনবাবু বললেন, ঠিক আছে, চলো এ বিষয়ে আরও আলোচনা করতে হবে, আর এই রহস্য উন্মোচনে তোমাকেই আমার সাথী বানালাম।
আমি এতটাই অবাক হয়ে গেলাম যে ধন্যবাদটুকু দিতে পারলাম না। সেই ছোট থেকে গোয়েন্দা বিভাগে কাজ করার সুপ্ত বাসনা আজ পূরণ হতে চলেছে। গগনবাবু ইন্সপেক্টর সাহেবকে কিছু বললেন আর আমার দিকে ইশারা করে তারপর আমাকে এসে বললেন, চলো, তোমার আর এখানে কোনো কাজ নেই, বাকি সব কিছু তোমাদের বাড়িতে গিয়ে হবে। এরপর দুজনই বেরিয়ে পড়লাম আমাদের গ্রামের উদ্দেশ্যে। বাড়ি পৌঁছে জলখাবার খেয়ে একটু বিশ্রাম নেওয়ার চেষ্টা করলাম। গগনবাবু আমার ঘরেই বিশ্রাম নিচ্ছিলেন, আর আমি জল নিয়ে গিয়ে দেখি তিনি একটি স্যান্ডো গেঞ্জি পরে বিশ্রাম নিচ্ছিলেন। তার শরীরের অনাবৃত অংশ দেখে আমি চমকে উঠলাম। দেখলাম সারা হাতে, গায়ে ও পায়ে আঁচড়ের চিহ্ন। আগের পোশাকে দেখে বোঝাই যায়নি যে তার এমন অবস্থা। আমাকে দেখেই মৃদু হেসে বললেন, আরে, গায়ের ক্ষত দেখে ভয় পাচ্ছ? এমন গোয়েন্দাগিরি করতে গেলে এমন ছোটোখাটো আঘাত তো পেতেই হয়। এসব কিছু না, বরং তুমি চিঠিটা একবার নিয়ে আসো তো। আমার ঘরের টেবিলেই চিঠিটা রাখা ছিল, আমি ওনার হাতে তুলে দিলাম। তারপর দেখলাম উনি একটা খাতা পেন নিয়ে বসে গেলেন আর কী সব হাবিজাবি লিখতে লাগলেন। আমি বিরক্ত না করে পাশের ঘরে চলে গেলাম। মিনিট 20 পর হঠাৎ একটা চিৎকার শুনতে পারলাম। আমি তাড়াতাড়ি গিয়ে দেখলাম সারা বিছানা জুড়ে কাগজ পড়ে রয়েছে, আর গগনবাবুর হাত দুটো কাগজ, তাতেই কত রকম কিছু লেখা রয়েছে। আমি কিছু জিজ্ঞাসা করার আগে তিনি বলে উঠলেন, সমাধান পাওয়া গেছে। এই কেসটারও খুব তাড়াতাড়ি সমাধান করা সম্ভব হবে। আমার হাতে একটা কাগজ দিয়ে বললেন, এই দেখো। তাতে দেখলাম প্রত্যেকটা লাইনের একটা বিশ্লেষণ করে ফেলেছেন। রক্ষকই আজ বক্ষক, রক্ষক মানে পুলিশ, তার মানে এই কেসে কোনো পুলিশ জড়িয়ে ছিল। ভগবান কত নিষ্ঠুর! এটা নিতান্তই ছন্দের জন্য লেখা, অথবা ভগবান নামে কেউ এই গ্রামে আছে। সেবাই ধর্ম ছিল যার, সেবাই ধর্ম মানে ডাক্তারের কথা বলা হয়েছে, সেই হলো আজ অসুর। এই ক্ষেত্রে কোনো ডাক্তারও জড়িয়ে থাকার সম্ভাবনা রয়েছে। মন্ত্রী যখন কিনে নেয়, মন্ত্রী মানে কোনো শক্তিশালী ব্যক্তি বা রাজনৈতিক ব্যক্তি এর সাথে যুক্ত আছে, যে কেসটাকে প্রভাবিত করেছে। আর এসব দেখে আমি কিছু বলার আগেই তিনি বলে উঠলেন, আমার সন্দেহটা ঠিক ছিল। পুলিশ ও অনেক বড়সড় ব্যক্তিত্ব এই কেসে জড়িয়ে আছে। আমি জিজ্ঞাসা করলাম, তাহলে এখন কি করব আমরা? তিনি বললেন, আমাদেরকে একটা লিস্ট তৈরি করতে হবে, আর তাতে সন্দেহজনক ব্যক্তিদের নাম লিখে রাখতে হবে। একবার পুলিশ স্টেশনে যেতে হবে, তবে তার আগে একবার সেই হসপিটালে যেতে হবে যেখানে মেয়েটির ময়নাতদন্ত করা হয়েছিল। আমি বললাম, কলকাতার একটি বড় নার্সিংহোম করা হয়েছে। তিনি অবাক হয়ে বললেন, গ্রামের মেয়ের চিকিৎসার জন্য হাসপাতাল জোটে না, আর সেখানে ময়নাতদন্তের জন্য নার্সিংহোম, বড়ই অদ্ভুত। ততক্ষণে সন্ধ্যা প্রায় ঘনিয়ে এসেছে, তাই তিনি ভোরবেলায় যাওয়ার প্ল্যান করলেন। আমরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে কি একটা অদ্ভুত শব্দে আমার ঘুম ভেঙে গেল। প্রথমেই আমি আমার ঘরে চলে গেলাম, যেখানে গগনবাবু শুয়েছিলেন, কিন্তু গিয়ে ওনাকে দেখতে পেলাম না। হঠাৎ করে মনে হলো যেন চারিদিক নিস্তব্ধ হয়ে গেছে, ঝিঝি পোকার ডাক পর্যন্ত বন্ধ হয়ে গেছে। জানলা দিয়ে তাকাতেই অদূরে সেই কালো ছায়ায় ন্যায় একটি মূর্তিমান শরীরকে এগিয়ে আসতে দেখলাম। কিছু দূর এগিয়েই হঠাৎ সেই ছায়া দাঁড়িয়ে গেল, আর হঠাৎ উধাও হয়ে গেল। আমি ভয়ে সেই ঘর থেকে বেরিয়ে আসতে যাব, এমন সময় একটা শীতল হাত আমার কাঁধে এসে স্পর্শ করলো। আমার সারা শরীরে এক তরঙ্গ খেলে গেল, আর ঘুরে তাকাতেই দেখি গগনবাবু, মাথা ফেটে গলগল করে রক্ত বেরোচ্ছে। আমি তাড়াতাড়ি একটা কাপড় নিয়ে এসে মাথায় বেঁধে দিলাম। আমার কিছু বলার আগে তিনি হাঁপাতে হাঁপাতে বললেন, আমার ঘুম না আসার জন্য ব্যালকনিতে পায়চারি করছিলাম, আর এক কালো ছায়া দেখে পিছু নিয়েছিলাম। তারপরই এই কেলেঙ্কারি। কে যেন পাথর ছুঁড়ে আমার মাথা ফাটিয়ে দিয়েছে। আমি ওনাকে বসিয়ে পাশের ঘর থেকে খাবার জল এনে দিলাম। এক ডুকি জল শেষ করে দিলেন। বললাম, এত রাতে আর এই ব্যাপারে আলোচনা করে লাভ নেই, বরং আপনি একটু বিশ্রাম নিন। তবে ওনাকে দেখে মনে হলো না যে উনি এখন বিশ্রাম নেবেন।
চোখ দুটো ছলছল করছে আর কি যেন ভেবে চলছেন ক্রমাগত। আমারও আর ঘুম এলো না। এই ভেবে যে ওই অজানা শক্তি যদি আবার ফিরে আসে তখন কি হবে, এমনভাবে ভাবতে ভাবতে আর মাঝে সাঝে ঘুমের ঝাঁকুনির মধ্য দিয়ে কখন যে ভোর হয়ে গেল তার টের পেলাম না। হঠাৎ ঘুম ভেঙে গেলে দেখি গগনবাবু প্রায় তৈরি হয়ে গেছেন, কারণ খুব ভোরেই সেই নার্সিংহোমে যাওয়ার কথা। আমিও তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম। যেতে যেতে ওনাকে জিজ্ঞাসা করলাম যে উনি কেন এই বিলটি পর্যবেক্ষণ করে দেখলেন না। বলাতে কেমন যেন চমকে উঠলেন, বললেন, আরে না না, বিলের রহস্য বলে তেমন কোনো কিছুই নেই, চলো নার্সিংহোম গেলেই অনেকটা বোঝা যাবে। প্রায় দীর্ঘ 4 ঘন্টার সফর শেষে আমরা কলকাতার সেই নিউ কিউর নার্সিংহোমে পৌঁছালাম। রিসিপশনের কাছে পৌঁছানোর পর তিনি আমাকে বেঞ্চে বসতে বললেন। তারপর দেখলাম তিনি একজন ক্লার্ককে অনেকক্ষণ ধরে কী যেন বোঝাচ্ছেন। তারপর হাতে বেশ কয়েকটি সম্ভবত 2000 টাকার নোট গুঁজে দিতেই সেই ক্লার্ক ভেতরে চলে গেল। আর কিছুক্ষণ পর 2টি কাগজ নিয়ে এসে হাজির হলো। তারপর হাত জোর করে কিছু বলতেই মনে হলো গগনবাবু যেন কি একটা বলে ওনাকে আশ্বস্ত করলেন। এরপর সোজা আমার কাছে এসে বললেন, চলো এখানকার কাজ মিটে গেছে, এবার একজন ডাক্তারবাবুর বাড়ি যেতে হবে। সেই মতো আমি ওনার সাথে চলতে লাগলাম। বেশ কিছু দূরে যাবার পর বিশাল এক অট্টালিকার সামনে এসে হাজির হলাম। তাতে লেখা রয়েছে ডক্টর সুমন মুখোপাধ্যায়। কলিং বেল বাজাতেই এক দারোয়ান এসে হাজির হলো। ডাক্তারবাবুর কথা জিজ্ঞেস করতেই বলল, বাবু ঘরে নেই, আপনারা ভিতরে এসে অপেক্ষা করুন। ওনার কথা মতো আমরা ডাইনিং রুমে গিয়ে বসলাম। বেশ বড় বড় কতগুলো ফটো অ্যালবাম করে দেয়ালে টাঙানো আছে। যদিও ওই ডাক্তারকে আমি আগে কখনো দেখেছি বলে মনে নেই, কিন্তু তার ছবি দেখে মনে হলো তাকে যেন কোথায় দেখেছি। অনেক ভাবার পর মনে আসলো যে সেই রাতে ডুবে যাওয়ার সময়ে যে অদ্ভুত দৃশ্যগুলো আমি দেখেছি সেখানেই ইনাকে দেখেছি, তবে সম্পূর্ণ নিশ্চিত নই। যেহেতু গগনবাবু আগেই বলে দিয়েছিলেন যে ওটা আমার ভ্রম ছিল, তাই এবার বলবো কি বলবো না ভাবছিলাম। ততক্ষণে ডাক্তারবাবু চলে এসেছেন। ডাক্তারবাবু প্রবেশ করতেই আমাদেরকে দেখে চমকে উঠলেন। চেহারা দেখে মনে হলো স্বাস্থ্যবান ব্যাপারটা আর নেই। বেশ চিন্তায় আছেন আর চোখের তলায় কালি পড়ে গেছে। এসেই গগনবাবুকে চিনতে পেরে হাত ধরে বলতে লাগলেন, স্যার দয়া করে আমাকে বাঁচান, না হলে ও আমাকে মেরে ফেলবে, ও কাউকে ছাড়বে না, আমি মরতে চাই না। উনি কি আদৌ কোনো ডাক্তার? আমার সন্দেহ হলো। গগনবাবু পকেট থেকে সেই কাগজ দুটি বের করে সুমনবাবুকে দেখালেন। কাগজ দুটি দেখেই সুমনবাবু চোখ বড় বড় হয়ে গেল। এবার বুঝতে পারলাম ওগুলো পোস্টমর্টেম রিপোর্ট, একটি 7 তারিখের আর একটি 13 তারিখের। তবে রিপোর্ট দুটিতে হেরফের রয়েছে। প্রথমত, মেয়েটির গলায় কালচে চিহ্ন রয়েছে, যা গলায় আঘাত করলে অথবা জোরে চেপে ধরলে হয়। আঙ্গুলের চিহ্নেরও উল্লেখ রয়েছে, যার কোনোটাই নতুন রিপোর্টে উল্লেখ ছিল না। দ্বিতীয়ত, এটা কোনো স্বাভাবিক মৃত্যু নয়, বরং খুন। নতুন রিপোর্টে এটাকে স্বাভাবিক মৃত্যু বলা হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে, উনি কেন এমন করলেন, আর কেই বা এর পিছনে রয়েছে? গগনবাবু এবার বেশ বাড়ি গলায় ডাক্তারবাবুকে একরকম ধমক দিয়ে বললেন, বাঁচতে চাইলে বলে ফেলো সব। ডাক্তারবাবু রীতিমতো হিমশিম খেয়ে বললেন, স্যার এতে আমার কোনো দোষ নেই, চৈতন্যবাবুই আমাকে এমনটা করতে বলেছিলেন, এর জন্য বেশ কিছু টাকাও দিয়েছিলেন। আমি লোভ সামলাতে পারিনি। আমি অবাক হয়ে গেলাম, আরে চৈতন্যবাবু তো মেয়েটির বাবা, তিনি কেন এমন কাজ করাতে যাবেন? ডাক্তারকে কেমন একটু সন্দেহ হলো। মাথা খারাপ হয়ে যায়নি তো? গগনবাবু হঠাৎ উঠে দাঁড়িয়ে আমাকে বললেন, চলো এখানে আর কাজ নেই, এবার একটু পুলিশ স্টেশনে যেতে হবে।
ততক্ষণে সেই কবিতার ধাঁধার বেশ কিছু লাইন বুঝতে পারলাম। যেমন, সেবাই ধর্ম ছিল যার, সেই হলো আজ অসুর। মানে ডাক্তারের কাজকে নির্দেশ করেছে আর কাগজ হয় পরিবর্তন। মানে পোস্টমর্টেম রিপোর্টের যে হেরফেরি হয়েছে এটাই বোঝাচ্ছে। আর ৭ ও ১০-এর ব্যাপারটাও বুঝতে পারলাম, যদিও যোগ বিয়োগ কেন করেছেন তা এখনও পরিষ্কার নয়। এদিকে ডাক্তারবাবু বেশ অবিচল হয়ে পাগলের মতো হাসতে হাসতে বললেন, সবগুলো মরবে, একটাও বাঁচবে না। তারপর হন্তদন্ত হয়ে ওপরের ঘরে চলে গেলেন। আমরা ঘর থেকে বেরিয়ে বাইরে আসলাম। বাইরে বেরোতেই কে একজন ওপর থেকে চাপ দিয়ে ঠিক আমাদের সামনেই পতিত হলো, আর রক্তের বন্যা বয়ে গেল। উপরে ব্যালকনির দিকে চেয়ে তাকাতেই দেখি পর্দার আড়ালে কালো ছায়ার ন্যায় কিছু একটা দাঁড়িয়ে আছে। আমরা তাকাতেই উধাও হয়ে গেল। আমরা দৌড়ে গিয়ে ঘরে ঢুকতেই দেখলাম সেই দারোয়ানকে ফোনে কারোর সাথে কথা বলতে, আর আমাদের দেখেই হঠাৎ ফোন রেখে দিল। অদ্ভুত মনে হলেও আমরা প্রথমেই ওপরের ঘরে চলে গেলাম, তবে কাউকে খুঁজে পেলাম না। ততক্ষণে পুলিশ খবর দেওয়া হয়েছে। পুলিশ এসে ঘটনাস্থল ঘিরে দিলেও মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিল। গগনবাবু পুলিশের সাথে বিশেষ কিছু কথা বললেন। তারপর আমরা পুলিশ স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। তখনও বুঝতে পারছি না যে ডাক্তারবাবু কি আত্মহত্যা করলেন নাকি তাকে ঠেলে ফেলে দেওয়া হয়েছে। পর্দার আড়ালে থেকে দেখা গিয়েছিল যাকে, সেই বা কে? এইসব প্রশ্ন নিয়ে ভাবতে ভাবতে আমরা পৌঁছে গেলাম পুলিশ স্টেশনে। ওখানে পৌঁছাতেই গগনবাবু দারোগা সাহেবকে ডাক দিলেন। বললেন সব পুরানো এফআইআরের রেজিস্টার বের করতে। তারপর নিজে থেকেই কিছু একটা খোঁজা শুরু করে দিলেন। আমি সাহায্য করার কথা বলতেই বললেন, বরং তুমি ওই কাগজটা বের করে টেবিলের উপর রাখো তো, একবার মিলিয়ে দেখি। তারপর দেখলাম নাম্বার দেখে দেখে রেজিস্টারে কিছু একটা খুঁজছেন। বেশ অনেকক্ষণ খোঁজার পর একটা পাতায় এসে থামলেন। পাতায় নম্বর লেখা ১১১ আর এফআইআর নং ১১১, তারিখ হচ্ছে ২/১৯। আমি যখন সেই ধাঁধার সাথে মেলাতে গেলাম তখন অনেকটাই বুঝতে পারলাম। তবে কি লেখা আছে ওই রিপোর্টে তা জানার আগ্রহ গগনবাবুকে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, ঠিক যেমনটা সন্দেহ করেছিলাম। তিনি আমাকে আর কিছু না বলেই দারোগা সাহেবকে আবার ডাকলেন। বললেন, এই এফআইআর কার তত্ত্বাবধানে করা হয়েছে? দারোগা সাহেব বললেন, জি, এখনও নতুন সাহেব এসে পৌঁছাননি। গগনবাবু বললেন, কেন, পুরানো সাহেবের কি হলো? দারোগা সাহেব বললেন, উনি তো কিছুদিন আগেই খলসির ওই বিলের জলে ডুবে মারা যান। আমার মনে পড়ে গেল, হ্যাঁ তাই তো। এবার গগনবাবুর কাছ থেকে রিপোর্টটা নিয়ে পড়ে দেখি তাতে গ্রাম প্রধান ও তার ছেলের নামে নালিশ করা আছে, আর নালিশ জানানো হয়েছিল মেয়েটির বাড়ি থেকে। এবার আমার সব কিছু গুলিয়ে যাচ্ছে। যদি সত্যি মেয়েটি খুন হয়ে থাকে তবে কে সেই খুনি? বারে বারে এই প্রশ্ন আমার মনকে বিচলিত করে তুলছে। মেয়েটির সাথে কি কোনো খারাপ ব্যবহার করা হয়েছিল? তাই কি এই রিপোর্ট করা হয়েছে? মাথাতে অজস্র প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করলো। তাহলে মেয়েটির বাবা মানে চৈতন্যবাবু ডাক্তারকে টাকা দিয়ে কেন রিপোর্ট চেঞ্জ করালো? আমি এদিকে এগুলো ভাবতে ভাবতে দেখলাম গগনবাবু কাগজে এসব লেখালেখি করতে করতে বললেন, সেই ধাঁধাটির দ্বিতীয় লাইনের বিশ্লেষণ করা গেছে। এই বলেই আমাকে কাগজটা হাতে দিলেন। দেখলাম তিনি এই রকম লিখেছেন, চৈতন্য মহাপ্রভু ভগবান, সমরিকার বাবা। চৈতন্যবাবু ভগবান কত নিষ্ঠুর। তার মানে চৈতন্যবাবুকে নিষ্ঠুর বলা হয়েছে। এর প্রমাণ তো পোস্টমর্টেম রিপোর্টের হেরফের দেখি বোঝা যাচ্ছিল, যা উনি টাকা দিয়ে করিয়েছেন। এখন আমাদের দুটো জায়গায় যেতে হবে, এক হলো প্রধানের বাড়ি আর এক মেয়েটির বাড়ি। তাই আমরা গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। কিন্তু গ্রামে পৌঁছে দেখলাম বেশিরভাগ গ্রামবাসী গ্রাম ছেড়ে চলে গেছে। রাস্তায় অনেক লোকের সাথে দেখা হলো,
সবার চোখে মুখে অদ্ভুত রকম ভয় কাজ করছে। তাদের মধ্যে একজনকে জিজ্ঞেস করলাম যে, তোমরাও চলে গেলে থাকবে কারা এখানে? সেই গ্রামবাসী বলল, প্রাণ থাকলে তো থাকা যায়, তুমি তো জানো না কাল কি হয়েছে। আমি বললাম, কেন, কি হয়েছে? তারা সমরিকার মা বাবা দুজনেরই মৃত্যুর খবর জানালো। আর বিশেষ করে গত দুদিনে প্রায় গ্রামবাসী গ্রাম ছেড়ে চলে গেছে যখন তারা জানতে পারে যে সমরিকা এর মা বাবা দুজনেরই ডুবে যাওয়া মৃত্যুদেহ উদ্ধার করা হয়েছে খলসির বিল থেকে। এই কথা শুনে বেশ অসহায় লাগছে এবার, কারণ আমাদের বুঝে উঠতে বেশি দেরি হয়ে যাচ্ছে, যার জন্য আমরা একটার পর একটা প্রাণ হারিয়ে ফেলছি। এখন একমাত্র শেষ সম্বল হলো প্রধান মশাইয়ের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করা। কিন্তু আমার কেন জানি মনে হলো যে ওই খলসির বিলেই সব রহস্য লুকিয়ে আছে। আমি আবার গগনবাবুকে বললাম যে উনি তো একবারও খলসির বিলে পর্যবেক্ষণ করে দেখলেন না, তাই একবার অন্তত ওটাকে ভালো করে পর্যবেক্ষণ করে দেখে নেওয়া উচিত। কিন্তু উনি কেমন একটা যেন বিরক্তির সাথে বললেন, না না, ওসব কিছু না। এরপর ঠিক হলো প্রধানের বাড়িতে যাওয়ার। কিন্তু আমি যাব না ঠিক করলাম, কারণ আমার মাথায় অন্য একটা পরিকল্পনা কাজ করছিল। তাই আমি বললাম যে আমার শরীরটা ভালো নেই, তাই আমি বাড়িতে থেকে যাব, আপনি বরং প্রধান মশাইয়ের বাড়ি থেকে ঘুরে আসুন। উনি প্রধান মশাইয়ের বাড়ির দিকে রওনা দিলেন আর আমি আমার বাড়ির দিকে রওনা দিলাম। বাড়িতে আসতে আসতে সন্ধ্যা হয়ে গেল। কেমন যেন একটা নিস্তব্ধতা বিরাজ করছে চারিদিক। আমি টেবিলের সামনে চেয়ারে বসে গালে হাত দিয়ে ক্রমাগত ভেবে চলেছি, আর মাথাতে শুধু একটাই দৃশ্য ঘুরপাক খাচ্ছিল, সেই খলসির বিলের দৃশ্য। ভাবলাম আমাকে এবার একাই যেতে হবে ওই খলসির বিলে। তবে এবার বেশ সতর্কতা অবলম্বন করতে হবে। ভাবছিলাম যে কিভাবে নিজেকে লুকিয়ে রেখে ওই বিলে রাত কাটানো যায়, যাতে আসল রহস্য উন্মোচন করা যায়। অনেক ভাবনা চিন্তা করার পর ঠিক করলাম যে এই রাতেই আবার যাব ওই বিলে। আর আজকের রাতই হয় আমার জীবন যাবে, না হলে রহস্যের উন্মোচন হবে। হঠাৎ আমার চোখ গেল বুক পকেটের দিকে। দেখলাম সেই চিঠিটা, যেটা থেকে এতদিন নানান সূত্র খুঁজে পাওয়া গিয়েছিল, আর সঙ্গে সেই কাগজের টুকরাটাও রয়েছে, যেটাতে গগনবাবু পংক্তিগুলো বিশ্লেষণ করেছিলেন। এতদিন খেয়াল করিনি, তবে আজ ভালো করে খেয়াল করতে বুঝতে পারলাম দুটি কাগজের হাতের লেখা হুবহু একরকম। জানালা দিয়ে বয়ে আসা মৃদু শীতল বাতাস আমার শরীরের লোম খাড়া করে দিল। আর চিঠির ব্যাপারে বুঝে গা শিউরে উঠল। তাহলে গগনবাবু আসলে কে? আমাকেই বা কেন চিঠি পাঠিয়েছেন? আর এতদিন যে ওটার মাধ্যমে যে রহস্য উন্মোচন করছিলেন, সব কি ছকে কষা? এমন নানান প্রশ্ন যখন আমার মাথায় ঘুরপাক খাচ্ছে, ঠিক তখনই জানালার ছিটকিনিতে ঠুস করে কিসে একটা আওয়াজ হলো। আমি তাকাতেই দেখি কালো ছায়ার মতো কিছু একটা জানলার পাশে এসে হাজির হয়েছে। আমার হাত পা কেমন যেন অদ্ভুত রকম অবশ হয়ে গেল। আমি চেয়ার ছেড়ে উঠে যেতে পারলাম না। এভাবে কতক্ষণ যে চেয়ারে বসে আছি তা খেয়াল নেই। আবার জানলা দিয়ে তাকিয়ে দেখার চেষ্টা করলাম, তবে এইবার আর কাউকে দেখতে পেলাম না। এবার মনে একটু সাহস আসলো, তাই বাইরে বেরিয়ে খোঁজার চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই কাউকে দেখতে পেলাম না। পূর্ণিমার রাত হওয়াতে বেশ স্পষ্টভাবেই সব কিছু দেখা যাচ্ছিল, কিন্তু পরিবেশ একেবারে নিস্তব্ধতায় ডুবেছিল। আর কয়েকজন মাত্র গ্রামবাসী ছিলেন, যারাও কিছুদিনের মধ্যে গ্রাম ছেড়ে চলে যাবেন। তাই মাঝে মাঝে কুকুরের কান্নায় আওয়াজ ছাড়া আর কিছু শুনতে পেলাম না। কেমন যেন এক অসহনীয় সংকেতের জানান দিচ্ছে। আর যেহেতু বেশ ভালো রকম দেখা যাচ্ছে, তাই ঠিক করলাম যে খলসির বিলে আজ রাত কাটিয়ে দেখতে হবে। এটাই হয়তো শেষ সুযোগ। রাত তখন বেশ গভীর হয়েছে। পূর্ণিমার চাঁদের সামনে মাঝে মধ্যে কালো মেঘের আনাগোনাতে এক আলো ছায়ার পরিবেশের সৃষ্টি করেছে,
জানি না কেন, তবে মনে হচ্ছে আমার কোনো ভয় কাজ করছে না। কোনো এক অসীম শক্তি আমাকে বল প্রদান করে চলেছে ক্রমাগত। তাই এগিয়ে গেলাম বিলের দিকে। বিলে পৌঁছে দেখলাম কিনারায় একটা ছোট্ট ভেলা জাতীয় কিছু রাখা আছে। কোনো নৌকা খুঁজে পেলাম না, তাই ওই ভেলাতেই উঠে পড়লাম আর একটা ছোট্ট বাঁশ দিয়ে আস্তে আস্তে ভেলা চালিয়ে বিলের মাঝখানে যেতে লাগলাম। বিলের মাঝামাঝি পৌঁছানোর পর এইবার গা ছমছম করছে। চোখ কান খোলা রেখে চুপচাপ বসে আছি ভেলাতে। চাঁদের আলোয় আলোকিত হয়ে বিলের জল রূপালি রঙে রঙিন হয়ে উঠেছে। হঠাৎ যে ঝিঝি পোকার আওয়াজ কানে এসে হাজির হচ্ছিল তা হঠাৎ বন্ধ হয়ে গেল। প্রকৃতির এমন শান্ত রূপ দেখে সেদিনের কথাটা মনে পড়ে গেলে, যখন নৌকা ডুবে আমার বন্ধুদের আমি হারিয়েছিলাম। সময়টা মনে হচ্ছে যেন ঠিক সেই রকমই। তাদের সামনে মেঘের আনাগোনা হতেই যে আলো আঁধারের সৃষ্টি হলো, তাতেই হঠাৎ দেখলাম আমার থেকে 100 মিটার মতো দূরেই রঙিন আলোর বিচ্ছুরণ হচ্ছে। কি অদ্ভুত রকম আলোর ছটা, যা আগে কখনো দেখিনি। ঠিক তার পাশেই বিশাল দানবের হাতের মতো কিছু একটা রয়েছে, যেটার 6টা তীক্ষ্ণ নখ জলের ভেতর ডুবে গিয়ে আবার উঠে আসছে। দেখলাম জলের মধ্যে ছোট ছোট আলোর কণা খুব ধীরে ধীরে ঘুরে বেড়াচ্ছে। এমন অদ্ভুত ঘটনা দেখে অবাক হয়ে যাচ্ছি, কিন্তু এর কোনো কিছুই বুঝতে পারছি না। কী যে হচ্ছে কে জানে। এমনভাবেই কিছুটা সময় অতিবাহিত হলো, কিন্তু এরপরই যে দৃশ্য চোখের সামনে ভেসে উঠল, তাতে সম্পূর্ণ আটকে উঠলাম। দেখি একটা মেয়ে আবির্ভূত হলো, ঠিক সামরিকা এর মতো দেখতে। সেই অবধি ঠিক ছিল, কিন্তু মেয়েটি জল থেকে প্রায় 2 বা 3 ইঞ্চি উপরে বাতাসে ভেসে রয়েছে আর এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। তারপর এক এক করে আবির্ভূত হওয়া শুরু করলো সেই পুরোহিত মহাশয়, পুলিশ ও অন্যরা, যারা এক এক করে মারা গিয়েছিলেন জলে ডুবে। আমাকে ঘিরে ধরে গোল হয়ে ঘুরতে লাগলো। মনে হলো যেন আমাকে কিছু জানাতে চাইছে। গোল হয়ে ঘুরতে ঘুরতে আমার খুব কাছে চলে এলো আর তারপর আমাকে একরকম ধাক্কা দিয়ে জলে ফেলে দিল। কিন্তু জলের ভেতর প্রবেশ করে খুব স্পষ্টভাবে চোখের সামনে সব দেখতে পেলাম। যেটাকে দানব বলে ভাবছিলাম সেটা আসলে উন্নত এক প্রজাতির ক্রেন জাতীয় কিছু, যা দিয়ে খনন করা হচ্ছে নিঃশব্দে। আর যে ছোট ছোট আলোর কণাগুলো ঘুরে বেড়াতে দেখেছিলাম, সেগুলো আসলে ডুবুরির টর্চ লাইট। এরা অনবরত খুঁজে চলেছে কিছু। এবার কিছু কথোপকথন কানে ভেসে এলো। দেখলাম কে একজন বলছে যে গ্রাম প্রায় খালি হয়ে গেছে, এবার এই রেডিও অ্যাক্টিভিটি এলিমেন্টগুলো খুব শীঘ্রই উত্তোলন করা সম্ভব হবে। এরপর দেখি এক ডুবুরি হঠাৎ আমার দিকে ধেয়ে আসছে, যেন আমার উপস্থিতি টের পেয়ে গেছে। আমি তাড়াহুড়ো করে বেলাতে উঠে বসলাম। সেই ডুবুরি খুব কাছে চলে আসার পর ঝাঁপ দিয়ে আমার হাত দুটো চেপে ধরতেই একজন পিছন থেকে কে যেন আমার মাথায় সজোরে আঘাত করলো। আমার অজ্ঞান হওয়ার আগেই ওই ডুবুরির মুখ থেকে মুখোশটা খুলতেই দেখলাম, আবছা আবছা চোখে দেখতে পেলাম গগনবাবুকে মুচকি হেসে আমার দিকে তাকিয়ে থাকতে। তারপর আমাকে জলে ছুঁড়ে ফেলে দিতেই তারপর কি হলো আর কিছু মনে নেই। সকালে যখন চোখ খুললাম তখন দেখি বিলের পাড়ে পড়ে আছি। সব কিছু সামলে নিতে বেশ কিছুটা সময় অতিবাহিত হলো। এবার সব কিছু খুব স্পষ্ট বুঝতে পারলাম। এই সব কিছুর পেছনেই রয়েছে গগনবাবু নিজেই। এই খলসির বিলের মধ্যে প্রচুর পরিমাণে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট রয়েছে, যার মূল্য অপরিসীম। এটা লোকজন জানতে পারলে বা যদি জানাজানি হয়ে যায়, তবে সরকার এসে এই জায়গা দখল করে নেবে। কিন্তু এই জায়গায় শকুনের নজর দিয়ে বসেছিলেন গগনবাবু। এই সব কিছুর জন্য একজনই দায়ী, সে হলো গগনবাবু। তিনি এক এক করে খুন করে ভয়ের পরিবেশ সৃষ্টি করে গ্রাম শূন্য করে দিতে চেয়েছিলেন এবং তাতে অনেকটা সফল হয়েছেন। কিন্তু আমি সব ধরে ফেলেছি, তাই এবার ওনার এই কুকীর্তি
আমি ফাঁস করে ছাড়ব। ছুটে সোজা চলে গেলাম পুলিশ থানায়। গেটের কাছে আসতেই দূর থেকে স্টেশনের ভিতরে দেখলাম গগনবাবু কথা বলছেন দারোগা সাহেবের সাথে, আর হাতে তুলে দিলেন একগুচ্ছ টাকার বান্ডিল। মুখ দেখে বুঝতে পারলাম দারোগা সাহেব খুব খুশি হয়েছে। এগুলো কিছু না ভেবে অনেক সাহস নিয়ে সোজা দারোগা সাহেবের সামনে চলে গেলাম। টেবিলের ওপর হাত দিয়ে সজোরে আওয়াজ করে দারোগা সাহেবকে সব কথা খুলে বলতে লাগলাম, কিন্তু অদ্ভুতভাবে আমার কোনো কথার ভ্রুক্ষেপ করলেন না। দুজনই এমন ভাব করছেন যেন আমাকে দেখতে পাচ্ছেন না। বুঝলাম টাকার গরমে সব কিছু সম্ভব। ওই ঘর থেকে বেরিয়ে এসে পাশের রুমে বড়বাবুর কাছে চলে গেলাম। তাকে সব কথা খুলে বলার চেষ্টা করলাম, কিন্তু এ কি, ইনিও যে একই রকমভাবে আমাকে না দেখার ভান করছেন। গগনবাবু কি পুরো পুলিশ স্টেশনটাই কিনে নিয়েছেন? ক্ষোভেও রাগে একবার মনে হলো পিস্তলটা কেড়ে নিয়ে সবগুলোর গুলি মেরে দিই, কিন্তু নিজের অসহায়তার কথা বুঝতে পেরে ওখান থেকে বেরিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। গ্রামের কাছাকাছি এসে একজন বৃদ্ধ গ্রামবাসীর সঙ্গে দেখা হলো। আমি সব কথা খুলে বলতে গেলাম, কিন্তু অদ্ভুতভাবে ইনিও কিছু শুনতে পেলেন না। ইনি কি বয়সের ভারে শুনতে পেলেন না, নাকি আমাকে কেউ শুনতে পাচ্ছে না? এবার একটু বেশি অদ্ভুত লাগলো। মাথায় হাত দিয়ে দেখি যেখানে আঘাত পেয়েছিলাম অদ্ভুতভাবে সেখানে কোনো ব্যথাই নেই। এবার ভালো করে লক্ষ্য করে দেখলাম যে আমার কোনো হৃদয় স্পন্দন অনুভব করতে পারছি না। এরপর বাড়িতে ঢোকার আগেই বিলের ধারে চোখ গেল। দেখলাম বিলের পাড়ে একটা লাশ পড়ে আছে। সোজা সে লাশের দিকে এগিয়ে গেলাম। খুব কাছাকাছি গিয়েই মনে হলো যেন আয়নার সামনে নিজেকে দেখছি। নিমিষের মধ্যে সব চিন্তা, কষ্ট ও বেদনা জল হয়ে গেল। প্রিয় লিসেনার, কিছু প্রশ্ন যা ঘটনার শেষে আপনাদের মনে জাগতে পারে। 1. কালো অবয়বে কে ছিল? 2. মেয়ের বাবা কেন রিপোর্ট পরিবর্তন করলো? 3. ডাক্তার সাহেবের মৃত্যুর সময় কালো ছায়াটা কে ছিল? 4. লেখক শেষ দৃশ্যে কি বেঁচে ছিল? এসব কিছুর পেছনে ছিল গগনবাবু নিজে। তিনি গ্রাম খালি করতে চেয়েছিলেন লেখকের মাধ্যমে, যাতে খলসির বিলের অফুরন্ত মূল্যবান রেডিওঅ্যাক্টিভ এলিমেন্ট সরিয়ে ফেলতে পারেন। মেয়েটির বাবাকেও তিনি পয়সা দিয়ে কিনে নিয়েছিলেন। ধরা পড়ার ভয়ে ও অনুশোচনায় তারা নিজেরাই আত্মহত্যা করে। ডাক্তারের চাকরি ছিল সেই কালো ছায়া, যাকে গগনবাবুই টাকা দিয়ে কিনে নিয়েছিলেন ও খুন করিয়েছিলেন। এই ঘটনার বাকি অংশ নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হব পরবর্তী এপিসোডে।